হ্যালো। আমরা সম্ভবত ড্রাইভ মিক্স ড্রাইভে কোডিনেটর ব্যাচ 14 ফোল্ডারের মধ্যে ডে 1 করেছিলাম, তাই না? ডে 1টা আমি দিয়ে দিচ্ছি। ডে 1-এর ভেতরে আবার কি কোড ইয়ে আছে, কোড আছে, সাথে ভিডিওটাও আছে মোস্ট প্রবাবলি। না, ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে না। আমি যেটা করছি, আমার ফেভ আইকন আর ইন্ডেক্সটাকে কপি করে নিচ্ছি। আমার ডে 1-এ যেটা ছিল, আমি ডে 2 একটা সাব ফোল্ডার করছি এখানে। ডে 2 সাব ফোল্ডার করে তার ভেতরে কোডটা রাখছে। আমরা যদি নেটবিনসে যাই, ওই একই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রেখেছি না, ডে 1 ডে 2 করে। তো কোডিনেটর ব্যাচ 14-এ গিয়ে সাইট রুটের মধ্যে ডে 2 পাবো। ডে 2-তে ইন্ডেক্স আছে আর ফেভ আইকন আছে, ঠিক আছে? সো এখন এটাকে যদি আমরা রান করাই, ডে 2-কে ফায়ারফক্সে যদি যাই, এই লেআউটটা আমরা লাস্ট ডেতে বানিয়েছিলাম। এটা সবাই কালেক্ট করেন, কারণ আজকে এখানে ইমেজ দেওয়া, লিঙ্ক করে হাইপার লিঙ্ক করা, টেক্সট দেওয়া, পেজ তৈরি করার মোটামুটি কনসেপ্ট HTML-এর ভেতরে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? পেন ড্রাইভ অ্যাক্সেস নেই, সো নেটওয়ার্ক থেকে নিতে হবে। হাবিব, নেটওয়ার্কে শেয়ার করে আপনি এখানে আইপি অ্যাড্রেসটা লিখে দেন। আচ্ছা, কথা হচ্ছিল ফেসবুক নিয়ে, তাই না? ফেসবুকে একটা গ্রুপ করা হয়েছে। গ্রুপটার নাম কি হয়েছে? ফেসবুকের পর সার্চ দিয়ে আসতে হবে না? টালহা পিএসপি, এটা কিন্তু ব্যাচ জুন 14-এর। ফ্রেমওয়ার্ক আসছে না তো একসাথে। কোঅর্ডিনেটর ব্যাচ 14 পাচ্ছি না তো। হুম, লিঙ্কটা আমাকে ওনার পেন ড্রাইভে দিয়ে দেন। একটা টেক্সট ফাইলে লিঙ্কটা রেখে ওনার পেন ড্রাইভ দিয়ে দেন। না, ওই আচ্ছা, আমার তো পেন ড্রাইভ, আপনার তো পেন ড্রাইভ অ্যাক্সেস নেই। ইমেল করে দেন। topu1826@gmail.com ইমেল করেন।
পেয়েছেন না সবাই লেটারগুলো? সাব্বির, প্রবল কান্তি দাস এখনো আসে নাই, সাদ্দাম আসে, নাজমুল ইসলাম, আকাশ, ফয়েজ আহমেদ আসে নাই, মিসবাউল আলম আসে, জুয়েল রানা আসে নাই, মোশাররফ হোসেন সাগর আসেন, সাকিবুজ্জামান আসে, আকাশ তো আসেন, আপনি হুম नाम ईमेल और मोबाइल नंबर। নাইমুল ইসলাম আকাশ, আপনার নামও তো নাইমুল ইসলাম আকাশ। নাজমুল, NAJ জেড, বাট আপনি NAI লিখেছেন। আপনি কতদিন কি সিগনেচার করেন নাই? একটু চেক করি। হ্যাঁ, আকাশ করেছিল, আপনি করেন নাই। আপনি আসেন, আপনার ইনফরমেশনগুলো দিন। আপনি সম্ভবত লিখেন নাই। হ্যাঁ, যতদূর লিখেন আপনার নাম, ইমেল আর মোবাইল। নাম লিখেন না, একটু যতদূর লিখেন। সবার কাছে টেমপ্লেটটা আছে? অদ্ভুত জানতে সবাই আছে না? সবার কাছে আমাদের ওই টেমপ্লেটটা আছে। দেখছি ওকে। সো এখানে আমরা ফার্স্টে আজকে কন্টেন্ট নিয়ে আলোচনা করব। হ্যাঁ,
কন্টেন্ট নিয়ে আলোচনা করব। এই পোর্শনটাতে আমরা কন্টেন্ট রিলেটেড কোডিং শুরু করব, যে লাইক আমি হেডার দিচ্ছি, প্যারাগ্রাফ তৈরি করছি, রাইট, লাইক দ্যাট। এই পেজটার মধ্যে দেখেন হেডার আছে, প্যারাগ্রাফ আছে, হেডার আছে, প্যারাগ্রাফ আছে। প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে সুন্দর করে এক একটা করে হেডার দেওয়া হয়েছে। এটাকে এসইও কন্টেন্ট বলা হয়ে থাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজড কন্টেন্ট। সো এখনকার দিনে যত ওয়েবসাইট হচ্ছে, আমার পেজের কন্টেন্টগুলো খুব গুছিয়ে অর্গানাইজ করে করা হয় আর কি, ঠিক আছে। অর্গানাইজ করে করতে গেলে প্যারাগ্রাফ, হেডার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মার্ক, এই ট্যাগগুলোর অনেক ইউজ হয়। কখনো কখনো টেক্সট কিছু কিছু জায়গাতে বড়, কিছু জায়গাতে ছোট, লিস্ট করা, অর্ডার লিস্ট করা, আনঅর্ডার লিস্ট করা, তার মানে HTML এর এই ছোটো ছোটো ট্যাগের অনেক ইউজ চলে আসছে এখন, রাইট। আবার চাচ্ছে পাওয়ার দেওয়া অথবা বেজে নিয়ে আসা। সে এই রিলেটেড ছোটো ছোটো ট্যাগগুলো এখন আমরা খুব চট করে দেখে নিব, দেখবো আর শিখবো, রাইট। এখানে কোনো মারপেস নেই, একটা ট্যাগ একটা আউটপুট, একটা ট্যাগ একটা আউটপুট। আমি একটা মনে করেন যে আমি আমার এই কন্টেন্টের মধ্যে, তাই না, আমি অ্যাকচুয়ালি লিখবো কোথায়, আউটপুটটা দেখবো কোথায়, যেখানে কন্টেন্ট লেখা আছে সেই জায়গায়। সো কন্টেন্টটা দেখবো। ফার্স্টেই আমরা একসাথে 6টা ট্যাগ শিখবো। 6টা ট্যাগ হচ্ছে হেডারের। এই যে 114টা ট্যাগ আছে না, তার মধ্যে 6টাই এমন একটা ট্যাগ যে আপনার ভেরি সিম্পল টাইপ, রাইট। হেডার ট্যাগ, হেডার 1 এটা সবচেয়ে বড়, লার্জেস্ট হেডার। মনে করতে ধরেন লিখলাম আইটি ট্রেনিং। এই আইটি ট্রেনিং কথাটা দেখেন কত বড় করে দেখাচ্ছে, কথাটা কি অনেক বড় করে দেখিয়েছে না, আইটি ট্রেনিং কথাটা। এখন আসি, এই লেখাটা কিন্তু একেবারে আমাদের এই সেলের মাঝামাঝি, আমাদের এই কন্টেন্টের মাঝামাঝি শো করছে। বাট লেখাগুলো শুরুতে তো শুরু থেকে শুরু হলে ভালো হয়, তাই না, শুরু থেকে শুরু হলে ভালো হয়। বাট এটা শো করছে কোথায়, মাঝে, রাইট। সো এই কন্টেন্টকে যদি আমাদের জায়গা মতো থেকে দেখতে হয়, উপর থেকে দেখতে হয়, সেই টিডির মধ্যে আমরা লিখবো ভি অ্যালাইন টপ, এটাকে আমরা বলছি ভার্টিক্যাল অ্যালাইন টপ। দেখবেন টেক্সটটা উপর থেকে শুরু হয়েছে না, টেক্সটটা উপর থেকে শুরু হয়েছে, হলো, বুঝতে পারছি তো না সবাই? ইয়েস নো বলবো, হ্যাঁ, রেসপন্স করবো, না পারলে বলবো যে এখনো পারি নাই বা বুঝি নাই। আচ্ছা, না আমরা অন্যান্য হেডারগুলো একটু দেখি। দেখেন কোনো একটা লাইন আমরা কত দ্রুত কপি করতে পারি। কন্ট্রোল শিফট ডাউন কি, ডাউন কি তো 4টা কি আছে না, আপ ডাউন রাইট লেফট। হ্যাঁ, আমি কন্ট্রোল ধরবো, শিফট ধরবো, তারপরে ডাউন কি যদি প্রেস করে যে লাইনটা কপি করতে চাচ্ছি সেই লাইনের পাশে কি রাখবো, কার্সরটা রাখবো। কার্সরটা রেখে কন্ট্রোল শিফট ডাউন প্রেস করতে থাকলে উপরের লাইনটা আস্তে আস্তে কপি হয়ে যাবে। যতবার প্রেস করবো ততবার ঠিক ইমিডিয়েট উপরের লাইনটা কপি হবে। হ্যাঁ, আবারও যাচ্ছি, আমি যেখান থেকে কপি করব লাইনটাকে, কন্ট্রোল শিফট, কন্ট্রোল ধরবো, শিফট ধরবো, ডাউন কি প্রেস করব, ডাউন, এই যে অ্যারো আছে না, ডাউন অ্যারো, হ্যাঁ, ডাউন কি, ডাউন 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 ডাউন, রাইট। আমি যতবার ডাউন প্রেস করবো ততবার এটা কপি হয়ে যাবে। সো আমি এটা H2-তে বলছি, তো সেকেন্ড লার্জেস্ট হেডার, H3 থার্ড লার্জেস্ট হেডার, H4 3 চেয়ে ছোট, H5 বেশ ছোট, আর H6 অনেক বেশি ছোট, ঠিক আছে। H6টা অনেক বেশি ছোট্ট একটা header. So H1, H2, H3, H4, H5 and H6. তো এখান থেকে যদি আমরা দেখি হেডারগুলো লোড দেই, এটাকে রিলোড করলে, এই পেজটাকে রিলোড করলেই আইটি ট্রেনিং, আইটি ট্রেনিং, আইটি ট্রেনিং সবগুলো আসছে, রাইট, সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট পর্যন্ত। H1 সবচেয়ে বড়, H6টা সবচেয়ে ছোট।
বুঝতে পেরেছি? আমরা 6টা ট্যাগ, 6টা হেডার, 6 রকমের, 6টা সাইজের, তাই না? আমার যখন যেটা দরকার হবে, যখন যে হেডারের দরকার পড়বে সেই হেডারটা ইউজ করব। H1, H2, H3, H4, H6। ভাবে একটু পেছন দিক থেকে দেখবেন কে কে পারছে না, হ্যাঁ? মানে সঙ্গে সঙ্গে তাকে সাপোর্ট দিতে হবে। আপনারা দুজন পেরেছেন না? হয়েছে? সাদ্দাম হয়েছে, আকাশ করছেন, ফয়েজের হয়েছে না? আচ্ছা, মিসবানা আপনি যেন, সাগর, সাব্বির আর সাকিব হয়েছে না? আচ্ছা, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে এরকম যে কোনো একটা কন্টেন্ট, এই যে কন্টেন্টটার হেডার আছে, প্যারা আছে, রাইট? কন্টেন্টটার হেডার আছে, প্যারা আছে। হেডারগুলো কি অনেক বড় দেখতে? স্ট্যান্ডার্ড হেডার সাইজ H3। যখনই আমরা কোনো কন্টেন্ট তৈরি করব, কন্টেন্টের ওপরে অলওয়েজ ইউজ করব কি? H3। যদিও আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত, H6 দিলে ছোট্ট দেখাবে আর H1 দিলে অনেক বড় দেখাবে, মাঝে মাঝে H3টা ইউজ করা হয়ে থাকে, রাইট? তাহলে আমরা যদি এটা তৈরি করতে চাই, আমরা এখান থেকে রাখবো কি? H3কে, বাকিগুলোকে রিমুভ করে দিচ্ছি। H3 রাখছি, বাকিগুলোকে রিমুভ করে দিচ্ছি। এরপর আসছে আমার প্যারাগ্রাফ। এই যে পি ট্যাগের মাধ্যমে প্যারাগ্রাফ দেওয়া হয়। সো আমি তালা ট্রেনিংয়ের ওয়েবসাইট থেকে এই কন্টেন্টটা কপি করলাম। টালা ট্রেনিংয়ের ওয়েবসাইট থেকে আমি এই টালা ট্রেনিংয়ের এই ওয়েবসাইট থেকে এই কন্টেন্টটা রাইট ক্লিক করে কপি করেছি। কপি করে আমার এই প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে পেস্ট করে দিচ্ছি, এবং পেস্ট করছি 2বার, কারণ ওখানে প্যারার কন্টেন্ট খুব কম। আমি একটু প্যারাটাকে বড় করে দেখাতে চাচ্ছি। জাস্ট রাইট, কপি অ্যান্ড পেস্ট, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, ওই প্রসেসটা, রাইট? সো এখন যদি দেখি, দেখেন আমি পি ট্যাগের ভেতরে কন্টেন্ট লিখেছি, তাই না? পি ট্যাগের ভেতরে আমি কন্টেন্ট দিয়েছি, হয়েছে না? কি প্রবলেম হবে একটু দেখেন। টিডির মধ্যে আমি আগে হেডার নিয়েছি। আজকে 2টা ট্যাগ, মানে এখন পর্যন্ত 7টা ট্যাগ আলোচনায় এসেছে। একটা হচ্ছে হেডার ট্যাগ 6টা, আর পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। এটা অ্যাট্রিবিউট। লেখাগুলো মাঝে হচ্ছিল, ঠিক আছে? লেখাগুলো মাঝে হচ্ছিল, আমি উপরের দিকে তুলেছি, রাইট? লেখাগুলো মাঝে হচ্ছিল, উপরের দিকে তুলেছি। জহুরুল সাহেব, আপনি তো জানেন, ওনাকে ডেফিনেটলি শেখাবেন, হ্যাঁ? বিষয়গুলো দেখিয়ে দেবেন। ঠিক আছে, এখন যেটা করলাম, আমি H3কে রেখেছি আর প্যারাগ্রাফ পি ট্যাগটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে কিছু কন্টেন্ট কপি করে পেস্ট করেছি। আমি তালা ট্রেনিংয়ের ওয়েবসাইট থেকে কিছু টেক্সট কপি করে এনেছি। আপনি নিজে টাইপ করতে পারেন, আমি কিন্তু তালা ট্রেনিংয়ের ওয়েবসাইট থেকে কিছু টেক্সটই করে এনেছি, কপি করে এনেছি। সো কপি করে জাস্ট পি ট্যাগের মধ্যে পেস্ট করে দিয়েছি। পেস্ট 2বার করেছি, লাইক আমার প্যারাগ্রাফটা একটু বড় আসে। সেভ করে যদি আমার এই পেজটাকে লোড দেই, খেয়াল করেন একটা হেডার হয়েছে যেটা বলছে আইটি ট্রেনিং, আর এই প্যারা এসেছে একটা, যার ভেতরে কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে। তো আমি যদি আবার বলি আরেকটা হেডার দেন, আরেকটা প্যারাগ্রাফ দেন, পারা যাবে না? আরেকটা হেডার, আরেকটা প্যারাগ্রাফ। তো আমি ওয়েবসাইটে যাচ্ছি, আমি ওয়েবসাইট থেকে এবার বলছি যে টালা ট্রেনিংয়ের যে ওয়েব পেজের ফার্স্ট ওয়েব পেজের মধ্যে যে অবস্থাটা আছে, এই যে আনবিটেবল কোয়ালিটি অ্যান্ড ভ্যালু, এখানে একটু ডিফারেন্ট। একই হেডারের এগেনস্টে 2টা প্যারাগ্রাফ,
আমরা নর্মালি কি শিখলাম, একটা হেডার একটা প্যারাগ্রাফ, বাট একটা হেডারের এগেনস্টে একাধিক প্যারাগ্রাফ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এই হেডারটা তৈরি করার জন্য আমি হেডারটার টেক্সটটা কপি করে নিয়েছি। এখানে লিখবো কি H3 দেন টেক্সটটা, তারপরে কি আসবে আমার কয়টা প্যারাগ্রাফ, দুইটা না, দুটো প্যারাট্যাগ দিয়ে দুইটা প্যারার ভিতরে দুইটা টেক্সট কপি করে এনে বসিয়ে দিব, বা আমি নিজে থেকে লিখবো। আমাকে ডকে পাঠিয়েছে ক্লায়েন্ট, তার প্যারাগুলো তৈরি করে দিতে হবে, আর ডক ফাইলে পাঠিয়েছে, আমাকে ওয়েব পেজে বানাতে হবে। সো ওখান থেকে নিয়ে এসে আপনাকে এখানে দিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। কপি করে এনে আমি এখানে পেস্ট করে দিলাম, আমার এই প্যারাগ্রাফের মধ্যে আমি বসিয়ে দিলাম। তো এবার যদি আমরা দেখি যে আমার একটা হেডার একটা প্যারাগ্রাফ, একটা হেডার একটা প্যারাগ্রাফ, তাহলে কি হচ্ছে আউটপুট থেকে যদি আমরা দেখি, দেখেন আমার একটা হেডার একটা দুইটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে। সাকিব বোঝা যাচ্ছে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ সাদ্দাম দেখুন, দেখুন তো ইন্টারনেট পাচ্ছে না। ইন্টারনেট পাচ্ছে না? আচ্ছা, এতটুকু হয়েছে তো, দুটা হেডার দুটা প্যারাগ্রাফ। একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্যারাগুলো গুছানো না, তাই না, এলোমেলোভাবে শেষ হয়েছে। শুরুটা একদম বর্ডারের সাথে হয়েছে, এটা একটা বিষয়, আর শেষও হয়েছে কি একটু এলোমেলোভাবে। তো ওয়েবসাইটটাতে যদি আমরা যাই, তালহা ট্রেনিংয়ের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা যদি ভিজিট করি, ওয়েবসাইটে লেখাগুলো একটু খেয়াল করেন, সমানভাবে শেষ হয়েছে না, অর্গানাইজ, এটাকে বলা হয় জাস্টিফাই। সো আমার লেখাগুলো জাস্টিফাইড অবস্থায় আছে। সো আমার এখানে কিন্তু জাস্টিফাইড নেই, লেখাগুলো এলোমেলোভাবে শেষ হয়েছে। সো আমি যদি সমানভাবে লেখাগুলো শেষ করতে চাই, তাহলে এখানে পি ট্যাগের ভেতরে একটা অ্যাট্রিবিউট হবে অ্যালাইন। ওই যে উপরে যেরকম একটা অ্যাট্রিবিউট দিলাম না, ভার্টিক্যাল অ্যালাইন, ভি ট্যাগ, ভি অ্যালাইন, টপ করে দিয়ে উপরে চলে গেল লেখাটা। এখন আমি যদি বলি অ্যালাইন, অ্যালাইন হচ্ছে হরিজন্টাল, আর ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে ভার্টিক্যাল, উপরে নিচে। জাস্টিফাই, দেখেন লেখাগুলো কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে না? ঠিক আছে, অ্যালাইন জাস্টিফাইড লেখাতে লেখাগুলো কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। পরের প্যারাগ্রাফের মধ্যেও আমরা অ্যালাইন জাস্টিফাই কথাটা লিখে দিব, অ্যালাইন জাস্টিফাই, অ্যালাইন জাস্টিফাই।
ঠিক আছে, আমরা অ্যালাইন জাস্টিফাই দেওয়াতে আমার সবগুলো প্যারাগ্রাফ হয়ে গেল, জাস্টিফাইড হলো, এই অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট মূল প্রবলেম হচ্ছে আমরা যদি আবারও এই সাইডটাকে খুব ভালো মতো খেয়াল করি, বর্ডার থেকে দেখেন একটা নির্দিষ্ট দূরত্বে শুরু হয়েছে, লেখাগুলো একটা নির্দিষ্ট দূরত্বে কি হয়েছে, শেষ হয়েছে। তো বর্ডার থেকে কিছু জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে, তাই না? এই জায়গাটাতে যদি আমরা এখন কাজ করতে যাই, এই জায়গাটাতে যদি আমরা এখন কাজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে টেবিলের জন্য। একটা টিডিতে এই কাজটা করা যায় না। টেবিলের ভেতরে আমরা যদি লিখি সেল প্যাডিং 10px, ঠিক আছে, সেল প্যাডিং 10 পিক্সেল, সেল প্যাডিং 10 পিক্সেল। সো এই ক্ষেত্রে আমাদের লেখাগুলো কি অবস্থা দাঁড়াবে একটু খেয়াল করেন। লেখাগুলো বর্ডার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, শুরুও হয়েছে, শেষও হয়েছে। এখন আমাদের হেডার ট্যাগটা, প্যারাগ্রাফের ইউজটা ঠিকঠাক মতো হচ্ছে, লেখাগুলো জাস্টিফাইড হচ্ছে এবং লেখাগুলো বর্ডার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। শুধু ভেতরের জায়গাটাতে না, খেয়াল করে দেখেন আমাদের পুরো টেবিলের ভেতরে সব জায়গাতেই কিন্তু লেফট দিকে 10 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে। বাট এটা কিন্তু লেফট থেকে ছাড়ে নাই, শুধু লেফট থেকে না, চারিদিকে, টপে, রাইটে, বটমে এবং লেফটে, যখন আমি বলেছি সেল প্যাডিং 10 পিক্সেল। বোঝা যাচ্ছে? গুড। তো এটা ছিল আমরা একটা প্যারা কিভাবে বানাচ্ছি, হেডার কিভাবে বানাচ্ছি, হেডারের ভিতরে প্যারা কিভাবে দিচ্ছি। এখন এই প্যারার ভেতরের টেক্সটগুলো নিয়ে কাজ করব, যে কোনো টেক্সটকে আমি বোল্ড করব, কোনো টেক্সটকে আমি ইটালিক করব, কোনো টেক্সট আমি আন্ডারলাইন করব, ঠিক আছে, কোনো টেক্সট আমি মার্ক করব। এই ট্যাগগুলো কিভাবে করতে হয় বা এই কাজগুলো কিভাবে করতে হয় সেটা এখন আমরা শিখি। ঠিক আছে, সো এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে তালা ট্রেনিং ইজ বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই কথাটুকুকে যদি আমি বোল্ড করতে চাই, ঠিক আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোন কাজটা? আপনাকে কি ইমেল করেছে? আমি যেটা করতে চাচ্ছি, এই লেখাটুকুকে বোল্ড করতে চাচ্ছি। দুইটা ট্যাগ আছে বোল্ড করার জন্য, ঠিক আছে, দুইটা ট্যাগ আমরা দেখি বোল্ড করার জন্য। সো বোল্ড করার জন্য দুইটা ট্যাগ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি স্ট্রং। সো আমরা যদি বি ট্যাগ ইউজ করি, বি এটাকে ছোট্ট চাইল্ড ট্যাগ বলা হয়। বি ট্যাগ ওপেনিং থেকে বি ট্যাগের ক্লোজিং, আমি এই প্রোভাইডার পর্যন্ত বিকে ক্লোজ করে দিলাম, রাইট। বি ট্যাগ ওপেন করেছি, যে টেক্সটটুকুকে বোল্ড করব সেই অংশটুকু রেখে বি ট্যাগ আমি ক্লোজ করে দিয়েছি। যদি সেভ করি, ব্রাউজার থেকে আউটপুট হিসেবে আসবে এই যে তালা ট্রেনিং ইজ বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার।
টালা ট্রেনিং ইজ বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এটা হচ্ছে কি হচ্ছে আমাদের বোল্ড হয়ে গেছে, বি ট্যাগ ইউজ করেছি, ঠিক আছে। টালা ট্রেনিংস হাই কোয়ালিটি লার্নিং ট্রেনিং কোর্স, এই লেখাটুকুকেও যদি আমি বোল্ড করতে চাই, মনে করেন এত এই টেক্সটটাকে আমরা ভিন্ন আরেকটা ট্যাগের হেল্প নিতে পারি, মানে বোল্ড করতে পারে দুইটা ট্যাগ, একটা হচ্ছে বোল্ড আর একটা হচ্ছে কি স্ট্রং, ঠিক আছে। সো বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ, সো সেকেন্ড আরেকটা ট্যাগ আমরা ইউজ করছি সেকেন্ড প্যারাতে। সো এটা হচ্ছে কি আমার স্ট্রং, আমি যে অংশটুকুকে স্ট্রং ট্যাগের মধ্যে রাখবো, হেল্প ইউ পর্যন্ত বলেছি, স্ট্রং ট্যাগের মধ্যে রাখছি, সেটাও বোল্ড হচ্ছে। এর আউটপুটে তেমন কোনো চেঞ্জ নেই, তাই না? দুইজনই কি করছে? একই কাজ করছে, বোল্ড করছে। বি পুরনো, স্ট্রং নতুন। বি পুরনো বলতে অনেক পুরনো, HTML 3 আর স্ট্রং HTML 4 এর। বোথ অফ ট্যাগস আর নট HTML5 ট্যাগস, রাইট? আমি বলতে পারি এটা HTML5 ট্যাগ, বাট নট নিউ ট্যাগস, রাইট? নতুন ট্যাগ না, বাট এটা 4 থেকে দুজনই এসেছে, এখনও দুইজনই জীবিত আছে বলা যায়। কাজ সেম বাট আউটপুট সেম, বাট ট্যাগের নাম কি ডিফারেন্ট। বাট আমরা কোনটাকে ইউজ করব? সাজেশন হচ্ছে স্ট্রং ট্যাগটাকে ইউজ করব, ওকে? স্ট্রংকে ইউজ করব, বিকে এড়িয়ে চলবো, রাইট? যদি আমি কোনো প্রজেক্টে কাজ করি, কখনো আমাকে কোনো টেক্সটকে বোল্ড করতে হয়, অলওয়েজ আমরা ইউজ করব কি এত দেরি কেন? স্ট্রং বিয়ের চাইতে বেটার, ঠিক আছে? বিয়ের চাইতে বেটার ইন এ সেন্স যে এসইও নাম শুনেছেন না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন এই বোল্ড টেক্সটগুলোকে চিনতে পারে যদি সেটা স্ট্রং ট্যাগের মধ্যে থাকে। বি ট্যাগের মধ্যে থাকলে সেটাকে সে চিনতে পারে না। আমি কোন কথাটাকে জোর দিচ্ছি, যেটাকে বোল্ড করে রেখেছি সেটাকে আমি জোর দিচ্ছি, জোর দেওয়া কথাটা যেন সার্চ ইঞ্জিন টের পায় যে এই কথাটাকে সে জোর দিয়েছে। সো সে চিনতে পারবে কোন ট্যাগটা? স্ট্রং ট্যাগটা। চিনতে পারবে না কাকে? বিকে। সেই জন্য বিকে এখন কম ইউজ করা হয়, স্ট্রংকে সাজেস্ট করা হয় যে সার্চ ইঞ্জিনের জন্য আপনারা স্ট্রং ট্যাগটাই ইউজ করবেন। আচ্ছা, এবারে আসি সিমিলার ট্যাগ, মানে ট্যাগ সিমিলার না, ট্যাগ ডিফারেন্ট নেম বাট আউটপুট কি সেম। এরকম আরও একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম বলছি। ট্যাগটা হচ্ছে আমার ইটালিক ট্যাগ, রাইট? ইটালিক। আমি কিছু টেক্সটকে ইটালিক ফরম্যাটে নিতে চাচ্ছি। মনে করেন একদম শেষের দিকে আমি বলছি টালা ট্রেনিং, এখান থেকে শুরু করে আমি বলছি আই, দেন শেষ পর্যন্ত। শেষ করে দিব কোথায়? পি এর মধ্যে, যেহেতু শুরু হয়েছে কি পি এর মাঝখান থেকে না, তো শেষ হবে কোথায়? পি এর শেষ হওয়ার আগেই। সো পি শেষ হওয়ার আগেই আই ট্যাগটা আমি দিয়েছি। এখন যদি আমি লোডিংয়ে যাই, এখান থেকে টালা ট্রেনিং is Bangladesh leading IT training provider of mobile application, web development, web design, CMS, Microsoft application and more courses for individuals and group of 10 or more, এরকম বলা হচ্ছে। সো এখান থেকে যখন এই টেক্সটগুলো নিয়ে আমি এই অংশটুকুকে আই ট্যাগের মধ্যে রেখেছি, একটু খেয়াল করেন এই অংশটুকু কি হয়ে গেছে? ইটালিক ফরম্যাটে চলে আসে, তাই না? এই অংশটুকু ইটালিক ফরম্যাটে চলে আসে। আচ্ছা, ইটালিক করা যায়। মনে করেন আমি এই থার্ড প্যারাটা পুরোটাকেই ইটালিক করতে চাচ্ছি, থার্ড প্যারাগ্রাফের পুরোটাকেই আমি ইটালিক ফরম্যাটে নিতে চাচ্ছি, তাহলে কি করতে পারি? এখানে যদি আমি ইটালিক ফরম্যাটে নিতে চাই, সেক্ষেত্রে আমি থার্ড প্যারাগ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত ইএম নামে আরেকটা ট্যাগ আছে, ইএম ট্যাগের হেল্প নিয়ে
আমি আউটপুটটা দেখি, আমার থার্ড প্যারাগ্রাফে পুরোটাই কি হয়ে গেছে, ইটালিক চলে আসছে। কারণ যখনই দুইটা সেম ট্যাগ সেম আউটপুট, অবশ্যই এখানে চলে আসছে বেটার আউটপুট কোনটা দিয়ে হবে, বা বেটার বলবো না, কোনটা ইউজ করাটা বেটার। ইএম আমরা ইউজ করব কি, ইএম। আমরা বোল্ডের মধ্যে বি স্ট্রং এর জায়গায় ইউজ করব স্ট্রং, আর আইএম এর জায়গায় ইউজ করব কি, ইএম। বুঝতে পেরেছি? গুড। তাহলে আমি একটু শুরু থেকে এখন পর্যন্ত একটু রিক্যাপ করি যে কোন কোন বিষয়গুলো আলোচনা করলাম। আমি আলোচনা করেছি কিভাবে হেডার বানাতে হয়, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত 6টা হেডার আছে, আমরা 6টা হেডার দেখেছি। এর মধ্যে আমরা ইউজ করছি কি H3, ওকে, হেডারের জন্য, প্যারাগ্রাফ হেডারের জন্য। প্যারাগ্রাফের জন্য আমরা ইউজ করছি কি পি ট্যাগ, যার মাধ্যমে প্যারাগ্রাফ তৈরি হচ্ছে। এখন প্যারাগ্রাফের ভেতরে টেক্সট বোল্ড করার জন্য আমরা লিখছি বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ, ঠিক আছে। বি আর স্ট্রং এর ইউজ আমরা দেখলাম এবং বলছি যে আমরা যখন ইউজ করব তখন বি ট্যাগের জায়গায় স্ট্রং ট্যাগটা ইউজ করাটাই বেটার। এরপরে আলোচনা এসেছে ইটালিক কিভাবে করা যায়। ইটালিক করার জন্য আই এবং ইএম ট্যাগ আছে, সো ইএম ট্যাগটা ইউজ করতে বলা হচ্ছে, ঠিক আছে। আই দিয়েও আমি ইটালিক করতে পারি, ইএম দিয়েও আমি ইটালিক করতে পারি, বাট বেস্ট কোনটা, ইএম, রাইট। ইউজ করব কোনটা আমরা, ইএম কে। সো আমরা টোটাল 11টা ট্যাগ এখন পর্যন্ত, 11টাই তো না, 11টা ট্যাগ এখন পর্যন্ত দেখলাম। এবার আরও দুটা সিমিলার টাইপের আউটপুট, হ্যাঁ, বা ট্যাগের ভিন্নতা আছে। সিমিলার বললে ভুল হবে, আমি যেখানেই আন্ডারলাইন করি, আমি কখন আন্ডারলাইন করি বলেন তো, যে আমরা যখন পড়তে গিয়ে নোট করি ওই জায়গাটুকু কি খাতা লাইনের নিচে দাগ দিয়ে রাখি না, আন্ডারলাইন করা মানে কি মার্ক করা, তাই না। এখন আবার আমরা দুইভাবে আন্ডারলাইন করে থাকি, কেউ একজন কলম বা পেন্সিল নিয়ে মার্ক করে, কেউ একজন মার্কার পেন কিনে নেয়, ওই লাইনের উপর দিয়ে টেনে দেয় হলুদ কালারের অথবা কি গ্রিন কালারের, হ্যাঁ, হালকা গ্রিন কালারের মার্ক করে। সো মার্ক করে রাখে যাতে ওটা বোঝা যায় যে এটা হচ্ছে আমার জন্য বোল্ড পয়েন্ট, রাইট। যখন বই খাতাতে আমরা নোট করে থাকি, সো ওই ধরনের কাজ করার জন্য দুইটা ট্যাগ আছে, ইউ ট্যাগ আন্ডারলাইনের জন্য আর মার্ক ট্যাগ মার্ক করার জন্য। ইউ ট্যাগ, মনে করেন আমি এই বোল্ড লেখাটাকেই আন্ডারলাইন করব, আমি যে কোনো লেখাকে আন্ডারলাইন করতে পারি। এই অংশটুকুকে আমি যদি আন্ডারলাইন করতে চাই, অথবা শুধু বাংলাদেশকে আন্ডারলাইন করতে চাই, ঠিক আছে, বাংলাদেশকে আন্ডারলাইন করতে চাই, ফার্স্ট প্যারাগ্রাফের বাংলাদেশ কথাটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, এখানে ইউজ করব কি ইউ ট্যাগ, ইউ ট্যাগের মধ্যে রেখেছি। এবং আউটপুট যদি আমরা দেখি, এখান থেকে আউটপুট আসছে ইউ এর নিচে মোটা একটা আন্ডারলাইন শো করছে, ঠিক আছে। তো আমরা আন্ডারলাইন ট্যাগটা বুঝতে পারলাম। এবার এই যে এখানে যে সিএমএস কথাটা আছে, মনে করেন এটাকে মার্ক করে রাখবো সিএমএসটাকে, অথবা আমি বলছি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এই মাইক্রোসফট অ্যাপ্লিকেশন পর্যন্ত যে অংশটুকু আমি সিলেক্ট করেছি এটা মার্ক করা থাকবে মার্ক ট্যাগের মাধ্যমে। এটা একদম ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, এর ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালারের হয়ে যাবে। তো এর জন্য আমরা ওই অংশটুকু, এই যে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এখানে আমি যদি বলি মার্ক HTML এর ট্যাগ, কতটুকুকে আমি দিতে চাচ্ছি, মাইক্রোসফট অ্যাপ্লিকেশন অ্যান্ড মোর কোর্সেস, এই পর্যন্ত,
তো যে অংশটুকু মার্ক ট্যাগের মধ্যে থাকবে তার আউটপুটটা কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে, মানে ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে যাবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আরো দুইটা ট্যাগ ইন্ট্রোডিউস হলো। এক হচ্ছে ইউ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, মার্ক ট্যাগ। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। আমরা তো বুঝতে পারছি সবাই, তাই না? বাই ডিফল্টই হলো, আমরা সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবার মনে করেন যে আমি কিছু কথাকে, এটা খুব বেশি ইউজ হয় না, খুব কম ইউজ হয়, যে ট্যাগ দুইটা এখন বলবো, বিগ আর স্মল। কখনো কখনো দেখা যায় প্যারাগ্রাফের মধ্যে বা একটা পেজের একটা পার্টিকুলার প্যারাগ্রাফ অথবা একটা প্যারাগ্রাফের একটা পার্টিকুলার লাইন একটু বড়। আর কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো প্যারাগ্রাফ দেখতে খুবই ছোট, টেক্সটগুলো ছোট ছোট, নর্মাল টেক্সট না, রাইট? সো ওয়েব পেজের ভেতরে এই জিনিসগুলো কিন্তু দেখবেনই, যদিও এই কাজগুলো সিএসএস দিয়ে করা হয়, আবার এসটিএমএল এর মাধ্যমেও সেটা করা যায়। সো এসটিএমএল দিয়ে যদি আমরা করি, যে লাইক আমরা জাস্ট একটা ওয়ার্ড, লাইক এই সিএমএসটাকে একটু বড় করে দেখতে চাচ্ছি, অন্যান্যদের চাইতে, আশপাশে যারা আছে তাদের চাইতে একটু বড় দেখাবে, আমি এখান থেকে ইউজ করতে পারি বিগ ট্যাগটাকে। মনে করেন যেটা মার্ক করা রয়েছে এর ভেতরেই যে মার্ক করা রয়েছে সিএমএস, এটাকে আমি বড় করে দেখাবো। সো বিগ ট্যাগটা যখন আমি রাখছি, অন্যান্য ট্যাগের চাইতে, অন্যান্য লেখার চাইতে কিন্তু সে একটু বড়ই দেখাচ্ছে, তাই না? সিএমএসটাকে কি একটু বড় দেখাচ্ছে না? আবার যদি বিগ করি, বিগের ভেতরে বিগ, লার্জ, এক্স লার্জ, তাই না? বিগ, আমি বিগের ভেতরে বিগ ইউজ করছি। অনেক বড় হয়েছে, আরো যদি বিগ দেই আরো বড় হয়ে যাবে, বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি বিগ কিভাবে করতে পারছি। এবার এই সিএমএসটাকে স্মল করব, হ্যাঁ, এই সিএমএসটাকে আমি স্মল করব, ছোট করব। সো এই সিএমএসটার ওখানে যাচ্ছি, হ্যাঁ, এই লেখাটাকে আমি যদি বলি, স্মল নামে একটা এসটিএমএল এর ট্যাগ আছে, স্মলের মধ্যে রাখছি, একটু চেক করেন। এটা বেশ ছোট দেখাচ্ছে না অন্যান্য টেক্সটের চাইতে? স্মল বলাতে সিএমএসটা অনেক ছোট হয়ে গেছে না? আরো স্মল নিলে
আমি স্মলকে আবার রিপিট করি, ক্ষুদ্র দেখা যাচ্ছে তাই না, খুবই ছোট দেখা যাচ্ছে। তো আমি চাইলে বড় করতে পারি, চাইলে টেক্সটকে ছোট করতে পারি বিগ ট্যাগ আর স্মল ট্যাগ ইউজ করে। ওকে, এবার আমরা একটা ট্যাগ নিয়ে যখন কথা বলছিলাম, এই যে যাকে আমরা বড় করেছি, এটা তো শর্ট ফর্ম তাই না? হ্যাঁ, শর্ট ফর্ম। কোনো লেখা যদি শর্ট ফর্মে থাকে, আমাদের টেন্ডেন্সি কি ওই জায়গায় কার্সারটা নিয়ে যায়, তুলতি পাশে অ্যাব্রিভিয়েশন দেখা যায় তাই না? তো শর্ট ফর্মে যে কোনো জায়গাতেই আপনাকে কিন্তু অ্যাব্রিভিয়েশন দিতে হবে, আদারওয়াইজ ওইটা শর্ট ফর্ম বলতে আমি বুঝি, বাট যে পড়ছে সে তো নাও বুঝতে পারে, রাইট? যে পড়ছে, আমার পড়াশোনা করে সে বোঝার চেষ্টা করছে, তো সে নাও বুঝতে পারছে। শর্ট ফর্মটা আমাকে অ্যাব্রিভিয়েট করতে হয়। তো যখনই কোনো শর্ট ফর্ম আসে, অ্যাব্রিভিয়েশনটা আপনি কিভাবে দেবেন সেটা আমরা এখন করছি। তো সিএমএসটা একটা ট্যাগ ABBR, অ্যাব্রিভিয়েশন বলছি ABBR ট্যাগের মধ্যে রাখছি, বাট ABBR ট্যাগের মধ্যে রাখলে অ্যাব্রিভিয়েশন অটোমেটিক হয়ে যাবে না, কিছুই হয় নাই তাই না? কিছু হয়েছে? কিছুই কিন্তু হয় নাই। বাট ওই ABBR এর মধ্যে যদি আমরা একটা অ্যাট্রিবিউট দেই, ABBR এর মধ্যে আমরা যদি কোনো একটা অ্যাট্রিবিউট দেই, হ্যাঁ এখানে ABBR এর মধ্যে যদি অ্যাট্রিবিউট দেই টাইটেল, টাইটেলের মধ্যে যদি আমরা লিখি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বোঝা যাচ্ছে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তখনই আমি যখন টাইটেল বলছি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সো সিএমএস এ এখন যদি কার্সার রাখি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বোঝা যাচ্ছে? তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, CMS। একটু এন্টারটেইনমেন্ট হয়। কত ভালোবাসি তোমারে বেবি, আই লাভ ইউ এন্ড মিস ইউ। আজকে একটা মিস করো, কালকে দেখা হবে। অ্যানিমেশন না? আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা পরবর্তী যেটা একটা আছে সেটা একটা দেখার চেষ্টা করি।
কিভাবে আমরা পাওয়ার দিতে পারি 10th of May, তাই না? এরকম লিখতে হয় না অনেক সময়? আচ্ছা, সো এখানে আমি যদি আমার শেষ প্যারাগ্রাফের শেষে এ ধরনের কোনো লেখা লিখি, লাইক লেখা আছে 10th of May or June, 10 বলবো না, আজকে 14th না, 14th of June এরকম লেখা আছে। বাট টিএইচটা কোথায় আছে? সমানে সমানে। বাট টিএইচটা তো ওয়ার্ডে উপরে তোলা যায় না? ওয়েব পেজেও তোলা যায়, এই যে পাওয়ারের মতো করে থাকবে, তাই না? সো এর জন্য আমরা এসইউপি ইউজ করতে পারি, এসইউপি, হ্যাঁ এসইউপি, সুপারস্ক্রিপ্ট বলা হয় একে। সো টিএইচটা কার মধ্যে থাকবে? এসইউপিতে। চেক করি, 14th দেখা যাচ্ছে, তাই না? 14 দেখা যাচ্ছে না? 14th of May or June। তো পাওয়ারে দেওয়ার জন্য তাহলে আমি কি ইউজ করলাম? এসইউপি। আচ্ছা, এবার আমি যদি এখানেই বলেন, এখানেই লিখি স্পেস দিয়ে log 10, তার বেজে আমি দেখতে চাচ্ছি 2, log 10 বেজ 2, আমি বেজে যে কোনো কিছু বেজে আমি লেখা দেখতে চাচ্ছি 2, এর জন্য লিখতে হবে এসইউবি সাব। এসইউপি লিখলে কোথায় যাবে? পাওয়ারে। আর এসইউবি লিখলে আসবে কোথায়? বেজে। সো আমরা যদি দেখি log 10 তার বেজে কত আছে? 2। সো এই যে ছোট ছোট ট্যাগগুলো আমরা আলোচনা করছি, এগুলো সব মনে রেখে প্র্যাকটিস করতে হবে এবং আমাদের ওয়েব পেজে যখনই প্রয়োজন পড়বে তখনই এর ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। সো এই ট্যাগগুলো একটু প্র্যাকটিস সেরে নেন। দুই ধরনের লিস্টিং আমরা বলেছিলাম, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা এখন শিখছি কি? অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা শুরুর ট্যাগটা কি? ওএল, আর তার আন্ডারের ট্যাগটা হচ্ছে এলআই করে আন্ডারের ট্যাগগুলো যাচ্ছে ওএল আর এলআই আকারে। সো এলআইগুলো কীভাবে থাকবে? লিস্ট আকারে 1 2 3 4 এভাবে লিস্টিং হচ্ছে। লিস্টিংটার টাইপ যদি আমি চেঞ্জ করতে চাই, টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে যদি আমি বলে দেই ক্যাপিটাল এ, ওকে, ক্যাপিটাল এ, আর আউটপুটে যাচ্ছে কি বলছে? ক্যাপিটাল এ বি সি ডি। এই যে ওএল এর ভেতরে টাইপ আকারে ক্যাপিটাল এ বলেছে, ক্যাপিটাল এ বি সি ডি। আমি যদি এখানে স্মল এ দেই, স্মল এ বি সি ডি। আমি যদি এখানে আই দেই তাহলে রোমান সংখ্যা। বুঝতে পেরেছেন? তো 4 ধরনের। যদি কোনো কিছু না দেই, যদি টাইপ আমি না দেই তাহলে 1 2 3 4। টাইপ যদি আমি ক্যাপিটাল এ দেই তাহলে ক্যাপিটাল এ বি সি ডি। আমি যদি স্মল এ দেই স্মল এ বি সি ডি, আর আই দিলে রোমান সংখ্যা 1 2 3 4। নাও এখন লিস্টের ভেতরে লিস্ট, নেস্টেড লিস্ট বলা হয়ে থাকে। নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট, ও লিস্টের ভেতরে লিস্ট। মনে করেন আমার বাইরেরটা ক্যাপিটাল এবিসিডি, আমি এই 2 এর আন্ডারে আরো 1 2 আছে, 1 2 3 আছে, রাইট? এভাবে করতে চাচ্ছি 2 এর আন্ডারে। সো এই এলআই এর ভেতরে, এই যে এলআইটা না, এলআই এর ভেতরে একটা ট্যাব দিয়ে আবার শুরু করছি কি? ওয়েল। উপরে 2 লেখা আছে কিন্তু, তাই না? এর এগেনস্টে আমি এলআই এ যাচ্ছি, এ বলছি 1 2
3, তাই না? তো এই ওয়েলের ভেতরে আমি যদি বলি টাইপ ইকুয়াল স্মল এ, টাইপ ইকুয়াল ক্যাপিটাল এ, আর টাইপ ইকুয়াল স্মল এ, বুঝতে পেরেছি? স্মল এ। সো আমরা যদি দেখি তাহলে এর আন্ডারে 2 এর আন্ডারে আবার চলে আসলো কি 1 2 3, বাট এরা আসলো কি দিয়ে? ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কিভাবে অর্ডার লিস্ট হচ্ছে এবং সেটা নেস্টিং হচ্ছে। আমি যদি বলি এই 3 আন্ডারে আবার 2 3টা আছে, 1 2 3 4, এভাবে করা যাবে না? একটু করেন তো। মনে করেন এই 3 আন্ডারে 1 2 3 4 আছে, বাট এটা মানে সিরিয়াল অনুযায়ী 1 2 3 1 2 3।
হয়েছে? এই 3 এর এগেনস্টে 1 2 3 এর নাম্বারে আসবে, আসছে না? নাম্বার দিয়ে আসছে। তো 3 এর আন্ডারে আমি যদি বলি নাম্বার দিয়ে নিয়ে আসবো, আবার কি দিব? ওএল এলআই। এখানে ভিন্ন ভিন্ন টেক্সট থাকবে। আমি যে 1 2 3 লিখছি অলওয়েজ, এই জন্য অলওয়েজ 1 2 3 হবে এরকম না, আপনি যা লিখবেন তাই আসবে, রাইট? আর এখানে টাইপ আকারে কি দিব? তখন কিছু দেওয়ার দরকার নেই, না দিলেও কি আসবে? 1 2 3 4ই আসবে। যদি 1 দিয়ে দেই তাও আসবে, বুঝতে পেরেছেন? তাও আসবে। আচ্ছা, কোনো কিছু না দিলে 1 2 3 আসবে, আবার যদি 1 দিয়ে দেই তাও আসবে। সো আমি নেস্টিং বুঝতে পারছি, বা আমরা নেস্টেড করতে পারবো, তাই না? তো লিস্টিংটা আমরা নেস্টেড করতে পারছি। এবার আনঅর্ডার্ড লিস্টিংটা একটু দেখি। শেষ প্যারাগ্রাফের নিচে, শেষের যে প্যারাগ্রাফটা আছে এর নিচে আমরা আনঅর্ডার্ড লিস্ট দেখি। আনঅর্ডার্ড লিস্ট করার জন্য লিখতে হয় ইউএল। অনেক বেশি ইউজ আছে এই ট্যাগটার, তো আমরা এখন শিখছি এবং অনেক বেশি ইউজ এটার আমরা দেখব। ইউএল ট্যাগটার আন্ডারে আমরা যদি বলি এলআই, আবার 1 2 3 4 এভাবেই লিখছি, যেটা লেখাটা ইজি। টু 3 4। সো ইউএল এ যদি কোনো কিছু না দেই, অটোমেটিক ডায়াস আসবে, বুলেটের মতো দেখতে, কালো বুলেট। এটাকে ডায়াস বলে অথবা কি বলে? বুলেট। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট বাই ডিফল্ট, তাই না? আনঅর্ডার্ড লিস্ট বাই ডিফল্ট। সো এখানে যদি লিস্টটাকে অর্ডার করতে হয়, আনঅর্ডারই করতে হয়। টাইপ যদি আমি বলি সার্কেল, আমি লিখে দিয়েছি, কি হয়ে যাচ্ছে? সার্কেল হয়ে যাচ্ছে, রাইট? আমি যদি টাইপ থেকে বলি স্কোয়ার, তাহলে এই শেপটা স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম যদি স্কোয়ার হয়, 2 এর আন্ডারে থাকবে কি? সার্কেল দিয়ে একটা, আর তার আন্ডারে, তার 2 এর আন্ডারে থাকবে ডায়াস দিয়ে আরেকটা। করে ফেলেন, 3 ডাবল নেস্টিং হবে। যে 1 2 3 4, 2 এর আন্ডারে থাকবে 1 2 3 4, বাট তার সামনে থাকবে কি? সার্কেল। তার আন্ডারে 3 এর আন্ডারে থাকবে 1 2 3 4, তার আন্ডারে সেটা হবে কি? ডায়াস। টাইপ উল্লেখ করার দরকার নেই। এভাবে হবে। আমার এটা কি হয়েছে? স্কোয়ার না? টু এর আন্ডারে হবে কি? সার্কেল। আচ্ছা, এর আন্ডারে কি হবে? এর আন্ডারে হবে বুলেট। ঠিক আছে, এরকম করে ফেলেন। বুলেট
কিছু লাগে না। That's it. Done. And then sign EIR. ওকে, আপনার যদি একবার একটা ওয়েলের মধ্যে আন্ডারে মনে করেন এখানে আপনি কোনো টাইপ উল্লেখ করেন নাই, প্রথম ইউএলের ভেতরে কোনো টাইপ উল্লেখ করেন নাই, ড্যাশ আসবে। দ্বিতীয় ইউএলের ভেতরে টাইপ উল্লেখ করেন নাই, সার্কেল আসবে। তৃতীয় ইউএলের মধ্যে মানে টাইপ উল্লেখ করেন নাই, স্কোয়ার আসবে। ফার্স্ট হচ্ছে ড্যাশ। কিন্তু এমনিতেই আসে, ডায়াসে ডেফিনেটলি একটা স্পেলিং আছে। ডায়াস লিখলে ওয়েলের মধ্যে না, আপনি তো ইউএল এর মধ্যে কোনো কিছু না লিখলে কখনোই ডায়াস 1 2 3 4 আসবে না। তো ডায়াসই আছে।
কি লিখেছেন? আচ্ছা, এটা ভুল আর কি, সঠিকটা পাই না, ডায়াস স্পেলিং হচ্ছে না। ঠিক আছে, কোনো টাইপ উল্লেখ যদি আমরা না করি, কোনো টাইপ উল্লেখ যদি টাইপটা দেই আর টাইপ উল্লেখ না করি, তখন 1 2 3 4ই আসে, এটা ঠিক আছে, এটা নর্মাল রুল সি। আর টাইপ না দিলে ডায়াস আসে। ডায়াস আসে। না, এখন আমরা যেটা করব আর কি, যেটা শিখবো কিভাবে ইমেজ নিয়ে আসতে হয়, কিভাবে হাইপারলিঙ্ক করতে হয়। দুটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু যেটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। যে মনে করেন যে কন্টেন্ট রিলেটেড ট্যাগ দেখলাম, বুঝলাম, এবার এই জায়গায় কীভাবে আমি ইমেজ আনতে পারি, এখানে কীভাবে আমি মেনু বানাতে পারি, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট ক্লিক করলে ওই পেজগুলোতে যাবে, রাইট? সো তার আগে 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি একটু রিল্যাক্সের জন্য, রাইট? টানা 1.5 ঘন্টা ক্লাস হচ্ছে, একটু 10 মিনিট রিল্যাক্স করেন, তারপরে পরের 2টা টপিক আলোচনা করছি। আলোচনা করছিলাম, আর একটু সামনের দিকে আগাই। এখন যে বিষয়টা আমরা শিখবো বা যা করবো সেটা হচ্ছে যে ইমেজ কিভাবে আমরা আনতে পারি, তাই না? আমরা একটা ইমেজ কিভাবে আনতে পারি। ইমেজ আনার জন্য আমরা এই লোগো পজিশনে ওই ইমেজটা দিব। তো গুগল থেকে একটা ইমেজ আমরা নিয়ে নিই। গুগলে গিয়ে আমরা ইমেজ সার্চ করি, লোগো। লোগো ইমেজ সার্চ করছি আমি, এখান থেকে আমার লোগোটা চুজ করতে পারি। মনে করেন এই লোগোটা পছন্দ হয়েছে, আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ। ডেস্কটপেই আমি এটাকে যদি সেভ করি লোগোতে, আমার ইমেজটা সেভ হয়েছে লোগো নামে। একটা জিনিস খেয়াল করেন, ডেস্কটপে আমার লোগো নামে একটা ইমেজ সেভ হয়েছে। এই লোগো ইমেজটাকে আমরা কোথায় নিয়ে যাব? আমি এটাকে কাট করে আমাদের যে ফোল্ডার মিক্সড কোঅর্ডিনেটর ব্যাচ 14 পাবলিক HTML ডে 2 এর মধ্যে একটা ফোল্ডার করেন আপনারা। ডে 2 এর মধ্যে একটা সাব ফোল্ডার করছি, ফোল্ডারটার নাম আমি বলছি ইমেজেস। ঠিক আছে, ডে 2 এর মধ্যে ইমেজেস নামে একটা সাব ফোল্ডার করে তার ভেতরে ইমেজটা আমি দিয়ে দিয়েছি logo.jpg। ওকে, বুঝতে পারছি? logo.jpg নামে একটা ইমেজ আমি দিয়ে দিয়েছি। এখন এই ইমেজটাকেই আমি আমার এই লোকেশনটাতে বসাতে চাচ্ছি, আমার টেমপ্লেটের এই লোগো পজিশনটাতে বসাতে চাচ্ছি। আমি একটু চেক করে আসি আমার ওই লোগো ইমেজটা কত বড়। লোগো ইমেজটা রাইট ক্লিক করে যদি আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে যদি ডিটেলস দেখি, এর ডাইমেনশন কত? 225 বাই 225, তার মানে একটু বড়। আমাদের এই সেলটার ডাইমেনশন কত? 150 বাই 150, 150 বাই 150। তো আমাদের কিছুটা ছোট করে নিতে হবে। তো এর জন্য যা আমরা করব সেটা হচ্ছে যে এই যে লোগো পজিশনটাতে লোগো যেখানে লেখা আছে, লোগো কথাটা কেটে দিয়ে আমরা এই টিডিটাকে ওপেন করে IMG ইমেজ নামে একটা ট্যাগ আছে, IMG, তারপরে SRC সোর্স। ঠিক আছে,
আইএমজি দিয়ে ইমেজ, এসআরসি দিয়ে সোর্স। বাট সোর্স লেখার সঙ্গে সঙ্গে কার্সরটা বিফ করার সাথে সাথে এখানে কি চলে আসলো, একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসে, রাইট? এটা সোর্সটা কোথায় হতে পারে, আমি ডাউন অ্যারো প্রেস করে ইমেজেসের মধ্যে আবার যদি ধরি কন্ট্রোল স্পেস, যেখানে কার্সর আছে কার্সর রেখে যদি কন্ট্রোল স্পেস দিয়ে আবার ড্রপ ডাউন আসে, ইমেজটার নাম কি, লোগো ডট জেপিজি, সিলেক্ট করে এন্টার দিলে সেখানে বসে যাবে। দেখেন আবার কিভাবে আসি, আমি আইএমজি লেখার পর লিখছি কি এসআরসি, লিখে যদি এন্টার দেই তো অটোমেটিক কি হচ্ছে, কোটেশনটা বসে যাচ্ছে এবং কোটেশনের মধ্যে কার্সর যখন আসে কন্ট্রোল স্পেস দিলে আমি কোথায় কোথায় যেতে পারি, আমি ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে কন্ট্রোল স্পেস দিয়ে আমি লোগো জেপিজি সিলেক্ট করছি, দেন এটা ক্লোজ করে দিচ্ছি। ইমেজটাকে তার সোর্স পাথটা দেখিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, ইমেজটা চলে আসছে না, বাট এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমার সাইজ কত ছিল, 150x150, সাইজটা কত ছিল 150x150, বাট এটা এখন কি অবস্থায় আছে, 225x225 আছে না, ডিফল্ট 225x225 আছে। সো এখন তার জায়গাটা কমিয়ে দিতে হবে। দেখেন তাহলে ইমেজের এখানে গিয়ে আমি লিখব ওয়েট 150, হাইট 150, এখানে পিক্সেল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? না, পিক্সেল দিলে আসবে না, ভুল হবে, ঠিক আছে? পিক্সেল দিলে ভুল হবে, এটাকে HTML এর এরর হবে, HTML এরর সহ আউটপুট দেখায়, বাট HTML এর একটা এরর জেনারেট করবে। দেখেন আমার কি ডিফল্ট সাইজে চলে গেছে না, তোমার ইমেজটা বা আমার লোগোটা সুন্দর করে ডিসপ্লে করছে, করছে না ইমেজ লোগোটা? ট্যাগের নাম ইমেজ, সোর্স হচ্ছে ইমেজ স্ল্যাশ লোগো ডট জেপিজি, এরপর উইথ দিয়ে দিয়েছি, হাইট দিয়ে দিয়েছি। পিক্সেল ভ্যালিড না, রেড মার্ক চলে আসে, খেয়াল করেছেন? কোথায়? না, ওইটা স্পেস না, এটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড, ইমেজের ব্যাকগ্রাউন্ডের জন্য এরকম আসে, ট্রান্সপারেন্ট না। আচ্ছা, এবার আপনারা যে কাজটা করেন, এই যে জায়গাটা কতটুকু বলেন তো, ব্যানারের এই জায়গাটা, সাকিব ব্যানারের জায়গাটা কতটুকু? ব্যানারে কতটুকু জায়গা আছে? আমি সাকিবকে জিজ্ঞেস করেছি। সাব্বির, হাইট হচ্ছে 150 আর ওয়েট কতটুকু? 830, কারণ 980 থেকে 150 বাদ যাবে, তাহলে কত থাকে? 830। তাহলে এই জায়গায় একটা ইমেজ বসিয়ে দেন, গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে এই ব্যানারে বসিয়ে দেন। বুঝতে পারেন না বিষয়টা? তো দেখেন তো,
হচ্ছে গুড। উইথ কতটুকু, আমার এই টোটাল উইথ কতটুকু বলেন তো? 980। এর মধ্যে থেকে বাদ গেছে কতটুকু? 150। বাকি থাকে কত? 830। হয়েছে? বোঝা যাচ্ছে তো না? বড় করে দেন টান দিয়ে, উইথ আর হাইট দিয়ে বড় করে দেন। হাবিব পাশে দেখ। আচ্ছা, এবার আমরা হাইপারলিংক শিখবো। মনে করেন এই তালা ট্রেনিং যেখানেই আসবে ওখানে ক্লিক করলে তালা ট্রেনিং এর ওয়েবসাইটে চলে যাবেন। টেক্সটের মধ্যে গুগল কথাটা আছে, ক্লিক করলে গুগলের সাইডে চলে যাবে। ফেসবুক আছে, ফেসবুকের সাইডে চলে যাবে। আমার সাইটের মধ্যে কন্টেন্টের ভেতরে যদি কোনো সাইটের অ্যাড্রেস থাকে, ক্লিক করলে ওই সাইটে চলে যাবে। এটা আগে শিখবো, তারপরে আমাদের একাধিক পেজ আছে, এখানে করব হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এইগুলো। ঠিক আছে? তো এর জন্য তালা ট্রেনিং যেহেতু ওয়েবসাইট আছে, আমি এটা ক্লিক করে ওয়েবসাইট বানানোর জন্য, ওয়েবসাইটে যাওয়ার জন্য যেটা লিখবো সেটা হচ্ছে এরকম। অ্যাঙ্কর ট্যাগ এ ক্লোজিং, রাইট? শুধু এ ট্যাগের মধ্যে রাখলে কিছুই হয় না। হয়েছে? খেয়াল করেছেন? কিচ্ছু হয় নাই। বাট এ ট্যাগের মধ্যে যদি আমি বলে দেই একটা অ্যাট্রিবিউটের নাম এইচরেফ, হাইপারলিংক রেফারেন্স, হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্সটা কী হবে? ওই সাইটের অ্যাড্রেস। সো তালা ট্রেনিংয়ের অ্যাড্রেসটা আমি নিয়ে আসি। তালা ট্রেনিং ওয়েবসাইট talatraining.com, www.talatraining.com। এটাকে যদি কপি করি, একটু খেয়াল করেন, এখান থেকে আমি যখন কপি করছি এখানে একটা ইম্পর্ট্যান্ট লেসন আছে, পেস্ট করে দিচ্ছি। এখান থেকে সহ চলে আসে না, HTTP। আমি যদি শুধু www.talatraining.com লিখি তাহলে কিন্তু কাজ হবে না, HTTP সহ লিখতে হবে। হাইপারলিংক রেফারেন্সটা কী হবে? http://www.talatraining.com। দেন আমার ওয়েবসাইটটাতে ক্লিক করা যাবে।
সো এখন যদি লোড দেই এটা ক্লিকেবল হয়ে গেছে, দেখেন আন্ডারলাইন হয়ে ক্লিকেবল হয়ে গেছে না? এবং এখানে যদি আমি ক্লিক করি সরাসরি তাহা ট্রেনিং ওয়েবসাইটে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি? বাট আমরা তো এরকম নাও চাইতে পারি, আমি ক্লিক করলে এই পেজটাও থাকবে, ওই পেজটাও আসবে। হ্যাঁ, নতুন ট্যাব ওপেন হবে, নতুন একটা ট্যাব ওপেন করে দিতে চাচ্ছি। এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম একটা অ্যাট্রিবিউট সেট করতে হয়, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেট ইকুয়াল ভ্যালু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। যদি আমরা লিখি, এবার যদি লোড দেই একটু খেয়াল করেন, টার্গেট তালহা ট্রেনিং, আমি যদি ক্লিক করি এখন নতুন একটা ট্যাবে তালহা ট্রেনিং খুলে যাচ্ছে, আমার ট্যাবটাও রয়েছে, তালহা ট্রেনিংও এসেছে। এখানে আবার যদি ক্লিক করি, তালহা ট্রেনিংয়ে ক্লিক করি, নতুন ট্যাব ওপেন হচ্ছে না? নতুন ট্যাব ওপেন হয়ে গেল। বোঝা যাচ্ছে? তো এটা করা হলো কার মাধ্যমে? টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে। আর অ্যাঙ্করিংটা হলো কিভাবে? http://www.talhatraining.com এ। আমরা বুঝতে পারছি তো সবাই নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি অ্যাঙ্করিংয়ে যাই, ঠিক আছে? অ্যাঙ্করিং হবে কি? সাইটের মধ্যে আমার একাধিক পেজ আছে, একাধিক পেজের সাথে লিঙ্ক হবে। আমার পেজ আছে হোম, আমার পেজ আছে অ্যাবাউট, আমি হোমে ক্লিক করলে হোমে থাকবো, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাব, ঠিক আছে? আবার অ্যাবাউট থেকে হোমে ক্লিক করলে হোমে চলে আসবে। আমার যদি 3টা পেজ আছে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজেই যাওয়া যাবে। বুঝতে পেরেছেন? সো এর জন্য আমার তো একটা পেজ আপাতত, তাই না? আমাদের এই ডে 2 এর মধ্যে index.html নামে একটা পেজ আছে, আমি আরেকটা পেজ তৈরি করে নিচ্ছি। কিভাবে? এটা তো হুবহু এটাকেই যদি আমরা করি, আমাদের যদি সাইট কনসেপ্টে যাই, মনে করেন এটা একটা ওয়েবসাইট, একটু খেয়াল করেন তো, আমরা যদি খেয়াল করি, আমরা ভিন্ন ভিন্ন পেজগুলোতে যদি যাই, মনে করেন আমি এখানে গেলাম, পুরো ডিজাইন কি চেঞ্জ হয়ে যাবে? অথবা ভিন্ন আরেকটা সাইট, নট রেসপন্ডিং হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট লোড করতে পারে নাই, এটা লিমিটেশন। মনে করেন আমি আইটি ট্রেনিংয়ে ক্লিক করেছি, দেখেন এই ভেতরের জায়গাটাই শুধু চেঞ্জ হয়েছে, ভেতরের কন্টেন্টটাই শুধু চেঞ্জ হয়েছে, বাট উপরের অংশটা, রাইট বারটা, ফুটারটা আমার সেম, রাইট? সো এটাকে বলা হয় টেমপ্লেটিং কনসেপ্ট। নর্মালি যখন কোনো সাইট তৈরি করা হয়, সাইটের লোগো, ব্যানার, মেনু, লেফট, রাইট এগুলো সেম থাকে, চেঞ্জ হয় কোন জায়গাটা? একটা পেজ একরকম, আরেকটা পেজ আরেক রকম, আরেকটা পেজ আরেক রকম, এরকম ওয়েবসাইট দেখেছেন? টোটালি ডিজাইনস ডিফারেন্ট, এরকম ওয়েবসাইট কিন্তু দেখা যায় না। তো আমরা যদি বলি যে এই পেজটাকে আমরা কপি করে নিব, আমি হুবহু সেম কপিতে রূপান্তর করতে পারি না। আমি যদি বলি সেভ অ্যাজ করছি, অ্যাবাউট আজকে, রাইট? এটা ফাইল হিসেবে যাচ্ছে HTML, রাইট? aboutus.html। সো আমার এই ফাইলটা দেখেন, দুইটা ফাইল হলো, আমার index.html আর aboutus.html। এখন যদি আমি আমার এখান থেকে ডে 2 এর মধ্যে থেকে যদি অ্যাবাউটাসকে রাইট ক্লিক করে ওপেন করে দেই, এটা হুবহু কি ইন্ডেক্সের মতোই, জাস্ট কপি করা হয়েছে। কোনো চেঞ্জ আছে এই হোমের সাথে অ্যাবাউটাসে?
কোনো চেঞ্জ কিন্তু নেই। বাট এখন এই অ্যাবাউট আসটাকে আমি আস্তে আস্তে করে চেঞ্জ করে নিতে পারি। হাউ? ফার্স্টেই আমি অ্যাবাউট আসের টাইটেলটা চেঞ্জ করে দিব। টাইটেল হোমের জায়গায় লিখে দিব কি অ্যাবাউট আস। তো এক্ষেত্রে আমরা যদি যখন চেকিংয়ে যাব কিছুটা ডিফারেন্স দেখা যাচ্ছে, যে টাইটেল হোম এর টাইটেল কি অ্যাবাউট আস। এখন ভেতরের কন্টেন্ট অ্যাবাউট আসে আমি ভেতরে এই ভেতরের পোর্শনে যে টেক্সটগুলো আছে সব মুছে দিয়েছি। আইটি ট্রেনিংয়ের জায়গায় আমি লিখে রেখেছি অ্যাবাউট আস। ঠিক আছে, এবার একটু চেক করি তাহলে এখানে কি রইল, শুধু অ্যাবাউট আস। এটা আমার হোম আর এটা আমার অ্যাবাউট আস। বোঝা যাচ্ছে? এটা আমার হোম, এটা আমার অ্যাবাউট আস। না, এখন আমার দুইটা পেজ হয়েছে, দুইটা আলাদা আলাদা পেজ চেনা যাচ্ছে। এটা আমার হোম পেজ, এটা আমার অ্যাবাউট আস পেজ। এখন দুইটা পেজের ভেতরে আমরা লিঙ্ক করতে পারি। আমার যেন দুইটা ট্যাব খুলে দুইটা পেজ দেখতে না হয়। আমি হোমে থেকে হোমে ক্লিক করলে হোমে থাকবে, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আসে যাবে। সেই জন্য আমি ইন্ডেক্স এইচটিএমএল এ মেনুর যে জায়গাটা রয়েছে মেনু লোকেশনে এসে আমি অ্যাঙ্করিং করব। এ ট্যাগ আমি এখানে বলছি হোম এক্সক্লেমেটরি, আমি আবার এ ট্যাগ দিচ্ছি অ্যাবাউট আস। হোম আর কি আমার অ্যাবাউট আস। হোম আর আমার অ্যাবাউট আস। এখন হোমকে ক্লিকেবল করব। আমি যদি এখানে হাইপারলিংক রেফারেন্স দেই, হোমে ক্লিক করলে কোথায় যাবে, ইন্ডেক্স এইচটিএমএল এ, তাই না? ইন্ডেক্স এইচটিএমএল দিয়ে দিচ্ছি। আর অ্যাবাউট আসে ক্লিক করলে কোথায় যাবে, অ্যাবাউট আস ডট এইচটিএমএল এ। তাহলে হোমে ক্লিক করলে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস ডট এইচটিএমএল। এবার চেক করে দেখি। আমি যখন হোমে ক্লিক করছি হোমেই থাকছি, আমি যখন অ্যাবাউট আসে ক্লিক করছি তখন আমি অ্যাবাউট আসে চলে যাচ্ছি। বাট এখানে তো আবার হোমে যাওয়ার কোনো রাস্তা নেই, আছে? এখান থেকে হোমে যাওয়ার কোনো রাস্তা আছে? তাহলে মেনুটা আবার এখানেও বসাতে হবে। ইন্ডেক্সের যে মেনুটা ওইটা কপি করে এনে এখানে বসিয়ে দিলে হবে না? হোমের জন্য হোম, অ্যাবাউট আসের জন্য অ্যাবাউট আস, তো সেম জিনিস। সো এই অংশটুকু আমি কপি করে আমার অ্যাবাউট আসের মেনুর জায়গাতে ঠিক আছে এখানে বসিয়ে দিলাম। এবার চেক করি, হোমের জন্য হোম, অ্যাবাউট আসের জায়গায় অ্যাবাউট আস বলছি, হোম অ্যাবাউট আস। ঠিক আছে? ক্লিয়ার না? তো আমরা যদি আরেকটা পেজ করি, আরেকটা পেজেও এভাবে হাইপার লিঙ্ক আমাকে করে দিতে হবে। আমি যদি আরও আরেকটা পেজ করি, ওই পেজেও এভাবে হাইপার লিঙ্ক আমাকে করতে হবে। সো একটা বিষয় একটু ক্লিয়ার করবো এখন। সবাই পার্টিসিপেট করবেন, সবার ওপিনিয়নের দরকার আছে। আমরা রমজানের শিডিউলে ক্লাস ক্যাজুয়াল করার চেষ্টা করছি। রমজানের মধ্যে আমরা সপ্তাহে 3টার জায়গায় 2টা ক্লাস নিব। রমজানের পর থেকে আবার নর্মাল শিডিউলে ক্লাস হবে এবং ক্লাসগুলো একটু শর্ট হবে। আমরা শিডিউল থাকবে শুক্রবার আর রোববার। রমজানে ইফতারির বা ওই সময়টাতে ক্লাসটা আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। তো শিডিউলটা আমরা যেভাবে করেছি, ফ্রাইডেতে মর্নিং শিফট, ঠিক আছে? ফ্রাইডে মর্নিং 10টা থেকে 12টা 35। প্রবলেম আছে কারো? ফ্রাইডেতে আপনার কনফ্লিক্ট করবে।
আচ্ছা, আপনাকে তাহলে ভিন্নভাবে ইয়ে করবো, আপনি ক্লাস করবেন ওখানে আর এখানকার ক্লাসটা অন্যভাবে করানো হবে, ঠিক আছে? এটা ম্যানেজ করতে হবে। আচ্ছা, রমজানের মধ্যে বাকি সময়টা তো আবার নর্মাল শিডিউলে চলে আসবে। হ্যাঁ, 3টা ক্লাস আসবে হয়তো, 3টা বা 4টা ম্যাক্সিমাম, 4টা আসবে হয়তো। রমজানে 4টা, 5টা রমজান শুক্রবার পড়বে এবার, তো 4টা ক্লাস পড়বে। 4টা ক্লাস আপনাকে ডিফারেন্ট স্টাইলে করানো হবে। হ্যাঁ, আচ্ছা, কারো সমস্যা নেই, আকাশের শুধু সমস্যা আছে, বাকি কারো সমস্যা নেই। আর রোববারের শিডিউলটা আমরা দিচ্ছি ওই 6টার পরিবর্তে 4টা থেকে 6টা, 4টা থেকে 6টা। আপনি তো জব করেন। এখানে না ইউল্যাবে না, একটু 5-10 মিনিট আগে একটু চলে আসবেন, ঠিক আছে? রমজানে তো 3:30 পর্যন্ত অফিস, নর্মালি 3:30 পর্যন্ত। আর কারো তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, শুক্রবার 10টায়, 10টা থেকে 12:30। আর যে সময়টা গ্যাপ যাচ্ছে, এই যে আমাদের প্রতিটা ক্লাসে 1 ঘন্টা করে গ্যাপ যাচ্ছে না, 1 ঘন্টা, আর একটাতে যাচ্ছে আধা ঘন্টা, সো এই 1.5 ঘন্টা আমরা মেকআপ করবো পেছনে গিয়ে এক্সট্রা ক্লাস নিয়ে। হ্যাঁ, রমজানের পরে আমাদের টোটাল ক্লাস হওয়ার কথা কত? 35, ওটা 37 হবে বা 38 হবে, তাহলে কভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেল ইস্যু। আমরা তাহলে এটা ফিক্স করলাম যে রমজানের মধ্যে আমরা 2টা করে ক্লাস করব, শুক্রবার সকাল 10টা থেকে। নোটিস, স্যাটারডেতে আমি বিজি আছি। ফ্রাইডে সকাল 10টা থেকে 12:30, ফ্রাইডে সকাল 10টা থেকে 12:30। আর রোববার দিন শিডিউল অনুযায়ী, রমজান শিডিউলে আমাদের সব ক্লাসই 6টার ক্লাস সব 4টায় চলে আসে, 4টা থেকে 6টা। আমাদের যাদের কাছাকাছি বাসা হয়তো গিয়ে ইফতারি করতে পারবো। বাসা কোথায় আপনার? আপনার দূরে, আপনার মোহাম্মদপুর, চলে যেতে পারবেন। এরা 3জন তো 15 নাম্বার। হ্যাঁ, 4-এর ল্যাবেটের এখানে, ইউ ল্যাবের ওখানে। আপনার শুক্রবার চলে যেতে পারবেন। শুক্রবার বাসা কোথায়? মিরপুর। আপনার যেতে তো কঠিন হবে। নাজমুল বাংলা মোটর ফাঁকা থাকবে, তাই? ফয়েজ বাসাবো না, বাসাবো যেতেও তো সমস্যা হবে। আচ্ছা, তাহলে আমরা একটা দিন একটু কষ্ট করি। হ্যাঁ, রমজানের মধ্যে একটা দিন কষ্ট করি। আর আপনার তো সমস্যা নাই, তাই না? সমস্যা নেই, আপনি তো ফ্রি ম্যান। আপনার শুক্রবারেরটা আমি ম্যানেজ করব আলাদা করে। আপনাকে ডিফারেন্ট আর একটা শিডিউলে আসতে বলবো। সেটা হচ্ছে মঙ্গলবার দুপুরে আসবে, 2টার দিকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 4টা থেকে 6টা। রমজানের সময় 4টা থেকে 6টা। আমাদের তো নেক্সট ক্লাস থেকেই রমজান, নেক্সট শুক্রবারেই রমজান। সো নেক্সট শুক্রবারের ক্লাসটাই কয়টা হবে? সকাল 10টায়। এই শুক্রবারেই তোর ফার্স্ট রমজান, তো ফার্স্ট রমজান সকাল 10টায় ক্লাস হবে। না, সপ্তাহে এখন 2টা করে ক্লাস হচ্ছে। রমজানের মধ্যে আমি কম করছি, কারণ লোড পড়ে গেলে আমি রমজানের মধ্যে HTML CSS-টা শেষ করে দিব, আর PHP আলোচনা শুরু করবো ঈদের পর থেকে, যাতে ফুল সুইংয়ে সব কিছু পাওয়া যায়। রমজানে সবাই উইক থাকবে, আমি জানি। হ্যাঁ, রমজানে উইক থাকবে সবাই। হ্যাঁ, রমজানে 2 দিন করে ক্লাস, আর রমজানের পরে 3 দিন করে ক্লাস হবে। ইনফ্যাক্ট 3টা ক্লাস কিন্তু প্রেশার হবে। আমি কেন বলছি, বৃহস্পতি শুক্র পরপর 2 দিন যদি ক্লাস হয়, পাশাপাশি 2 দিন ক্লাস হলে আপনারা ওভারলোডে থাকবেন, ওই বৃহস্পতিবারের ক্লাসটা লোড নিতে পারবে না। হ্যাঁ, PHP-তে গেলে একটু প্রবলেম হবে, আর আমি ওই PHP জায়গাটাতে একটু আপাতত রমজানে অ্যাভয়েড করতে চাচ্ছি, ঠিক আছে? তো তারপরেও কিন্তু PHP-র কিছু ক্লাস ঈদের আগে পড়ে যাবে। হ্যাঁ, কিছু ক্লাস 6-7টা, 2টা ক্লাস হলো। রমজানের মধ্যে আরও পাবো আমরা 8টা ক্লাস।
তার মানে পিএসপির উপরে 3টা ক্লাস আমরা পাবো, বাট এটা বেসিক লেভেল পিএসপি। রেসপন্সিভের উপরে 1-2টা ক্লাস হবে আর কি। এবার আসি অ্যাসাইনমেন্টে। নেক্সট শুক্রবারের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিব, ছোট্ট অ্যাসাইনমেন্ট। আপনি আমাকে করে ইমেল করে দেবেন, হ্যাঁ, করে আমাকে ইমেল করে দেবেন। 5টা পেজ হবে আপনার সম্পর্কে, হোম পেজ, পোর্টফোলিও পেজ। হোম পেজে আপনার সম্পর্কে আপনি লিখবেন বা আপনার ফ্যামিলি সম্পর্কে এরকম লিখবেন। পোর্টফোলিও পেজ ওটা শুধুই আপনার জন্য, রাইট? পোর্টফোলিওতে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার প্রোফাইল, এভরিথিং, রাইট? তারপরে হচ্ছে গ্যালারি, গ্যালারিতে আপনার ইমেজ, আপনার ফ্যামিলির ইমেজ, ঠিক আছে? আর 4 নম্বর পেজটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন, যে লাইক আপনার মেইলিং অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো সুন্দর করে গুছিয়ে লিখবেন। এটা বাংলাতেও করতে পারেন, ইংলিশেতেও করতে পারেন, ঠিক আছে? 4-5টা পেজের একটা সুন্দর স্ট্যাটিক পার্সোনাল ওয়েব পেজ আপনাদের কাছ থেকে নেক্সট শুক্রবারে ডিউ। না, সবাই নিয়ে আসবেন, অবশ্যই ইমেলে নিয়ে আসবেন, আমাকেই ইমেল করে দেবেন, করে আমাকে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসে ইমেল করে দেবেন। শুক্রবারে আসার আগে আমার এই অ্যাড্রেসে ইমেল করবেন। প্রথমটা হচ্ছে, ধরেন আমি 2টা পোর্টফোলিওকে 2 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? পোর্টফোলিওটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার পোর্টফোলিওর মধ্যে আমি রাখতে পারি আমার স্কিল ম্যাট্রিক্স এবং আমার প্রজেক্ট ওয়ার্কস এবং এক্সপেরিয়েন্স। আর আরেকটাকে কি রাখতে পারি, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর কি কারিকুলাম ভিটা। আপনার সিভিটা 2টা পেজে থাকবে। সো পোর্টফোলিও, আপনি আরেকটা লিঙ্ক দিতে পারেন সিভির মধ্যে কারিকুলাম ভিটা আর কি, কারিকুলাম ভিটা অংশে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর কারিকুলাম ভিটার যে বেসিক ইনফরমেশন, আপনার বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, তাই না, বয়স কত, ম্যারিটাল স্ট্যাটাস, হাইট, এগুলো থাকে না, ব্লাড গ্রুপ, এই ইনফরমেশনগুলো থাকে। তার মানে আমি যেন আপনার ওয়েবসাইটটা দেখে আপনাকে চিনতে পারি যে আপনার ডিটেল ইনফরমেশন ওখানে রয়েছে। গুছিয়ে করবেন, কোনো একটা পার্সোনাল ওয়েবসাইট সুন্দর করে ভিজিট করবেন। হ্যাঁ, topu1826@gmail.com। সো আমি কোড ভিডিওটা প্রোভাইড করছি হাবিবের কাছে।